একটু পর পাত্রপক্ষ আসবে এশাকে দেখতে ও আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে চোখের আইলাইনার দিতে গিয়ে লেপটে ফেলল। বাসায় একটাই ড্রেসিং টেবিল, সেটিও আবার ভাবির রুমে। ভাবির সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। এশার খাতির রাখতে চাইলেও ভাবি এশাকে দু চোখের বিষ মনে করে। অনুমতি ছাড়া তুমি আমার রুমে কেন এসেছো এশা? এটা তো অভদ্রতা। সুবর্ণার রুমে ঢুকে বিরক্ত মেজাজে জিজ্ঞাসা করলো। এশাকে অপ্রস্তুত দেখালো, এজন্যই তাড়াহুড়ো করছিল। দুঃখিত ভাবি। এশা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ও যদি এখন উচিত জবাব দিত তাহলে লঙ্কাকাণ্ড বাঁধবে। ড্রেসিং টেবিলটা তো মিনারা বেগমের এশার জন্যই বানিয়েছিল। সুবর্ণা সেটাকে নিজে রুমে ঢুকিয়েছে। এশা আজ হলদে রঙের একটা শাড়ি পরেছে। কী যে মিষ্টি লাগছে ওকে দেখতে। ওর ফর্সা শরীর খুব ভালো মানিয়েছে। মিনারা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। তার এই দেখতে সুন্দর মেয়েটি জন্ম থেকে দুর্ভাগা। এশার জন্মের 2 দিনের মাথায় ওর বাপটা অকালে মারা গেলেন। এরপর 3 বছরের মেয়েকে নিয়ে মিনারা বেগমের দ্বিতীয় বিয়ে হলো রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন ছিলেন অন্তত চমৎকার মনের মানুষ। এশাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। রুহুল আমিনের এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার পক্ষের এক ছেলে ছিল। রুহুল আমিন, মিনারা বেগম, এশা আর নাদিম রুহুল আমিনের আগের পক্ষের ছেলে। 4 সদস্যের হাসি খুশি সংসার। কোনো দুঃখ টানাপোড়েন কিছুই ছিল না। কিন্তু এক রৌদ্রোজ্জ্বল সকালে রুহুল আমিনের মতো অমন ঝলমলে শক্ত সামর্থ্য মানুষটা হঠাৎ করে মারা গেলেন। এরপর দেখতে অসম্ভব সুন্দরী রূপবতী মিনারা বেগমকে কয়েকজন বিয়ে করতে চাইলেন, কিন্তু তিনি আর বিয়ের কথা চিন্তা করলেন না। এশা আর নাদিমকে লেখাপড়া শেখালেন। নাদিম এশার চেয়ে বয়সে 7 বছরের বড়। তার লেখাপড়া শেষ, এখন চাকরি পেয়ে বিয়ে করেছে সুবর্ণকে। প্রেমের বিয়ে। আর এশা পড়েছে অনার্সে, এবার 3য় বর্ষে উঠবে। এশা তো নাদিমের কেউ হয় না, সে কেন এই বাসায় থাকবে? মিনারা বেগমও নাদিমের কেউ না, তাদের নিয়ে সুবর্ণা কেন সংসার করবে? বাড়তি উটকো ঝামেলা মনে হয় সুবর্ণার। কবে এই ফাও যন্ত্রণা থেকে রেহাই পাবে? এশাকে দেখতে কেবল পাত্রপক্ষের মা আসলেন। মিনারা বেগমের ধারণা করেছিল কম হলেও 3-4 জন আসবে। তিনি সামান্য অবাক হলেন। ভদ্রমহিলার গা ভর্তি চকচকে স্বর্ণের গহনা, পরনে দামি জামদানি, চালচলন বেশভূষায় আভিজাত্য নজর পড়ে। তাকে দেখে মিনারা বেগমের মনে হলো সব কিছু জেনে তিনি এশাকে পছন্দ করবেন তো। ইস, যদি করতো! এশা তাহলে একটা ভালো ঘরের বউ হতো। মেয়েটার জীবনে দুঃখ ঘুচত। পাত্রের মা পলি বেগম শরবত হাতে নিয়ে গর্ব করলে বললেন, আমার পরিবারের আমার কথাই শেষ কথা। যে কোনো বিষয়ে আমার একার সিদ্ধান্তই যথেষ্ট। এশা ধীর পায়ে হেঁটে এসে পলি বেগমের মুখোমুখি সোফাটায় বসলেন। পলি বেগম প্রথমে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাসে পড়েছো তুমি? এশা নিচু গলায় উত্তর দিল, এবার অনার্স 3য় বর্ষে। বাহ, অনেক লেখাপড়া করেছ। পলি বেগম এক পিস আপেল কামড়ে বসলেন। পুরোটা একসঙ্গে খেলেন না। এশা খেয়াল করলো ভদ্রমহিলার খাওয়ার কায়দাও আলাদা। তুমি কি বিয়ের পর আরও লেখাপড়া করতে চাও? বিয়ের পরে লেখাপড়া আমার বাড়িতে অ্যালাউ করি না। এসব প্রত্যুত্তর না করে মিনারা বেগমের দিকে তাকালো। আর তো 2টা বছর, এত দেশের লেখাপড়া কেন ছাড়ে? পলি বেগম বাসায় ফিরে জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে, তবে বিয়ের পর লেখাপড়া আর করতে পারবে না। মিনার বেগম দুশ্চিন্তায় পড়লেন। মেয়েটা একটা গতি করতে পারলেন তিনি বাঁচে। সুবর্ণার এত দুর্ভাবনার পরেও মাটি কামড়ে এই বাসায় পড়ে আছে, কোথাও যাওয়ার নেই বলে। তবে বেশি দিন আর থাকা সম্ভব হবে না বোধহয়। এর আগে যদি এশাটার বিয়ে দিতে পারত। সুবর্ণা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নাদিমও কোনো প্রতিবাদ করছে না। নাদিমের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সুবর্ণার সংসারে তারা বাড়তি ঝামেলা। এ কথা তো মিথ্যে নয়। মিনারা বেগম এশাকে জিজ্ঞাসা করে, কি বলবো ওনাদের? এশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এত কষ্ট করে লেখাপড়া করে এই পর্যায়ে ছেড়ে দেব? লেখাপড়া করলে কি তুই চাকরি পেয়ে যাবি? চাকরি পাওয়া তো এত সহজ না। এসব কিছু বলল না। মিনারা বেগম বললেন, কত ভালো সম্বন্ধ, ওনারা ধনী পরিবার, নিজেদের বিরাট ব্যবসা আছে, ছেলেও শিক্ষিত। বিয়েতে আমাদের থেকে কিছু নিবে না। এর চেয়ে ভালো সম্বন্ধ তোর জন্য আর পাবো? আমাদের তো কিছুই নেই। কয়েকদিন পর বোধহয় মাথা গোঁজার জায়গাও থাকবে না। মিনারা বেগমের চোখে জল ছলছল করছে। তিনি একটু পর বোধহয় কেঁদে ফেলবেন। এসা তার হাত ধরে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না। আমি একটা ছোটোখাটো চাকরি খুঁজছি, তাও মেলাতে পারছি না। সুবর্ণা আজ সকালে কি কাণ্ড করেছে জানিস? ওরা 2-4 জনে 4-5টা পরোটা খেয়ে ফ্রিজে লক করে বাইরে চলে গেছে। রান্নাঘরে দিয়ে দেখি সেখানে সব কিছু আটকানো, ময়দাটা পর্যন্ত। সকাল থেকে শুধু পানি খেয়েছি। এসব ভ্যানিটি ব্যাগ থেকে একটা পাউরুটি প্যাকেট বের করলো। অর্ধেকটা খাওয়া। এটা খেয়ে নাও, ভাবি এখনো আসেনি। না আসেনি, কোথায় গিয়েছে তা তো বলে যায়নি।
এসা অনেকক্ষণ বিমর্ষ মুখে বসে রইল। আচ্ছা, আমি যদি লেখাপড়া ছেড়ে বিয়েটা করিনি, তাতে কি তোমার দুঃখ ঘুচবে? মেজো ভাইজান বলেছে তোকে বিয়ে দিয়ে তার বাসায় চলে দিতে। দুঃখ তো কোনো কালেই ঘুচবে না রে মা। এসা বিয়েতে রাজি হলো। পলি বেগম জানতে রাজি হবে। মেয়েটার নেই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সৎ বাপের আগের পক্ষের ছেলে সংসারে কোনো রকম খেয়ে পড়ে আছে। এত ভালো প্রস্তাব পেয়ে তারা পায়ে ঠেলবে কেমনে? পলি বেগম ছেলের বউ হিসেবে ছোট্ট ঘরের সুন্দরী মেয়েই পছন্দ করেন। মাথা নিচু করে চলে তার সামনে। তার বড় দুই ছেলের বউ ছোট ঘরের। এত বছর তার মুখের উপর একটা কথা বলার দুঃসাহস করেনি। বিয়েতে ছেলের শ্বশুরবাড়ি থেকে এক পয়সা সুতাও নেন না পলি বেগম। এই সংসারের সমস্ত কিছু তার নিজের থাকবে। ছেলের শ্বশুরবাড়ি থেকে এটা সেটা এনে বউয়ের দাপট বাড়ানোর মতো বোকা সে নয়। ঈশা ক্লান্ত চেহারায় টিউশন থেকে ফিরছে। হাত ব্যাগটা বিছানার উপর রেখে বারান্দায় গিয়ে বসে রইল। এশা, কই তুই? মিনারা বেগমের গলা পাওয়া যাচ্ছে। এশা উত্তর দিল না। এই মুহূর্তে ওর গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। এখানে বসে আছিস তুই? ওই ছেলেটা নাকি তোর সাথে একটু দেখা করবে। এশার মিনারা বেগমের তাকে জিজ্ঞাসা করলো, কোন ছেলে? যার সাথে তোর বিয়ের কথা চলছে। কি যেন নাম বললো ছেলেটার, ভুলে গেলাম। এসা ছেলেটার নাম ফুয়াদ। তার ছবি টবি দেখিনি এখনো। ওনার মায়ের সিদ্ধান্তই নাকি সব। তাহলে ওনার আবার আমাকে আলাদা করে দেখার কি আছে? এত কথা বলিস না, তাড়াতাড়ি তৈরি হ। কোন জামাটা পরবি? মিনারা বেগম আলমারি খুলে এসা সবচেয়ে সুন্দর জামাটা বের করলো। যদিও ওর তেমন বেশি সাজ পোশাক নেই। গাঢ় সবুজ রঙে স্যালোয়ার কামিজে এশাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। এশার মন টানছে না, তবুও পা বাড়ালো গেটের দিকে। এটা বিয়ের নাকি একটু খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা। এশাকে একটা রেস্টুরেন্টের সামনে যেতে বলা হয়েছে। ও বাসা থেকে বের হয়ে রিক্সা রাখলো। বাইরে আজ এত কড়া রোদ। এশা বারবার ওড়না দিয়ে মুখের ঘাম মুছছে। রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টের সামনে অপেক্ষারত কাউকে এশার চোখে পড়ল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকালো। ছেলেটার কাছে তো ওর ফোন নাম্বার দেওয়া হয়েছে। সে এখানে আসলে নিশ্চয়ই কল দিত, তার মানে আসেনি। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর এশার আবার কান্না পেল। এই জলে ভাসা পদ্মের মতো জীবনটাকে একটু ঠাঁই পাওয়ার জন্য লেখাপড়া শেষ করে চাকরি করতে চাইল। সৃষ্টিকর্তা কেন ওকে এই দুর্দশার জীবন দিল? এসা চোখ মুছে কান্না চাপানোর চেষ্টা করলো। এখনও দাঁড়িয়ে বোকার মতো কাঁদলে মানুষজন কী ভাববে? আপনি এশা? এশা ঘাড় ঘুরিয়ে তাকায়। অসম্ভব সুদর্শন দেখতে একদম যুবক দাঁড়িয়ে আছে। ইনি ফুয়াদ। মাথার চুল কম, ভুঁড়ি মোটা। কাউকে ধারণা করেছিল এশা, কিন্তু এর তো মাথা ভর্তি চুল, লম্বা চওড়া সুঠাম দেহের পুরুষ। এশা মৃদুকণ্ঠে বলল, জি আমি এশা। আমি ফুয়াদ। অনেকখানি দেরি করে ফেললাম, দুঃখিত। চলুন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসি। এই বলে ফুয়াদ এশার অপেক্ষা না করে আগে আগে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ল। এশার নজর গেল ফুয়াদের পোশাকের দিকে। সে একটি জার্সি, ট্রাউজার এবং সাধারণ জুতো পরে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সে বাসার সামনে চায়ের দোকানে এক কাপ চা খেতে বেরিয়েছে। এশার সঙ্গে দেখা করা কি এতখানি গুরুত্বহীন ব্যাপার? আপনি কি খাবেন অর্ডার করুন, খাবার আস্তে আস্তে আমরা আলাপ করি। ফুয়াদ এশার দিকে মেনুর কার্ডটা ঠেলে দিল। আমি কিছু খাবো না, অন্তত এক কাপ কফি নিন। দেরি করছি বলে রাগ করলেন? রেগে মেগে কান্না করছেন? ফুয়াদ একটু হাসলো। তার সুশ্রী মুখমণ্ডল বুদ্ধিদীপ্ত হাসি। উজ্জ্বল দৃষ্টি এশার নজর এড়ায় না। নিশ্চয়ই ওর লালচে চেহারা দেখে কথা বলেছে। ফুয়াদ কফি অর্ডার দিয়ে এশাকে প্রশ্ন করলো, আপনি কি খুব বিপদে আছেন? এশার এই কথার অর্থ বুঝতে না পেরে বোকার মতো তাকিয়েছে। পড়াশুনো ছেড়ে বিয়ে করছেন কেন? এসা অপ্রস্তুত মনে হলো। বিয়ের পর আপনার পরিবারে পড়াশোনা অ্যালাউ করবে না, সেটি আমি জানি, কিন্তু এ ধরনের পরিবারে আপনাকে বিয়ে করতে কেন হবে? এসব কোনো উত্তর দিল না। ফুয়াদকে ওর ব্যাপারে জানে না, এসব প্রশ্ন কেন করছে ওকে। তবে এইটুকু আলাপের মাঝে এসব বুঝলো ফুয়াদকে কোনো সহজ মানুষ নয়, যাকে চট করে বুঝে ফেলা যাবে। কফি এসেছে। ফুয়াদ কফিতে চুমুক দিতে দিতে বলল, আপনার বোধহয় কঠিন প্রশ্ন করে ফেললাম। আচ্ছা, অন্য কথা বলি। আপনার পছন্দের খাবার কি? ভাত মাংস। এই মুহূর্তে আপনাকে এক প্লেট ভাত মাংস খাওয়ালে আপনার মন ভালো হবে? এসব মনে মনে বিস্মিত হলো। ফুয়াদকে এক্ষুনি বোঝার চেষ্টা করে বোধহয় লাভ নেই। ফুয়াদ এশাকে এক প্রকার জোর করে ভাতের হোটেলে নিয়ে গেল। এরপর এক প্লেট ভাত ওর গরুর মাংস অর্ডার করলো। খুব অদ্ভুত লাগছে। ও ভাতের প্লেট সামনে নিয়ে বসে থাকলো। এই অল্প পরিচিত লোকটার সামনে ভাত খেতে ওর অস্বস্তি লাগছে। আচ্ছা, আপনি খাওয়া শেষ করেন, আমি আসছি। এই লোকটা কি মন পড়তে জানে? ফুয়াদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে কোথাও গেল।
এশা খেতে শুরু করলো। খাওয়া শেষ হতে দেখে ফুয়াদ ফিরে এসেছে। এশা সিগারেটের গন্ধ পেল। খুব সম্ভবত ফুয়াদ বাইরে থেকে সিগারেট খেয়েছে। খাবার কেমন ছিল? ভালো। আপনি যেন কিসে পড়েন? থার্ড ইয়ার নাকি ফোর্থ ইয়ার? থার্ড ইয়ার। অনার্স শেষ করতে চান? এত দূর এসে কি কারো লেখাপড়া ছাড়তে মন চায়? আমি আসলে বিপদে পড়ে বিয়েতে রাজি হয়েছি, একটু ভালো খেয়ে পড়ে থাকার জন্য। আপনি আমাদের বাড়িতে ভালো খেয়ে পড়ে থাকতে পারবেন তার নিশ্চয়তা কি? এসা কিছু বলল না। ফুয়াদ বলল, আবার বোধহয় কঠিন প্রশ্ন করে ফেলছি। আচ্ছা এসা, আপনার পছন্দের রং কি? সাদা। ঠিক আছে, আপনি তাহলে এখন বাসায় চলে যান। এসা টেবিল ছেড়ে উঠে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে ফুয়াদের দিকে আরেকবার তাকালো। লোকটা মানুষকে আকর্ষণ করার মতো অসম্ভব ক্ষমতা আছে। এসাও আকর্ষণ বোধ করেছে। এসা শুনুন, শুধু ভালো খেয়ে পরে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না। আমি আপনাকে পড়াশোনা শেষ করাবো। আনন্দ নিয়ে এবার বিয়েটা করুন। এসা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। আপনার মা যে বলল আপনাদের বাড়িতে সব কিছু তো তার মতামত হয়। ফুয়াদ এই কথার উত্তর না দিয়ে তার বাইক চেপে বসলো। প্রচণ্ড গতিতে বাইকটা মুহূর্তেই এসার দৃষ্টিসীমানার বাইরে গেল। পলি বেগম বড় ছেলের বউ মারুফার হাসি মুখে নরম গলায় জিজ্ঞাসা করলো, মা, সন্ধ্যার নাস্তায় কী তৈরি করব? এ বাড়িতে প্রতিদিনই খাবার পলি বেগমের ফরমাইশে তৈরি হয়। এমনকি কেউ মুরগি রান কিংবা বড় মাছের মাথাটা পাবে সেটিও তিনি ঠিক করেন। চিকেন নেগের স্যান্ডউইচ আর ফলের জুস তৈরি করো। এর ভিতরে ফুয়াদ বাসায় আসলো। পলি বেগম জিজ্ঞাসা করলেন, মেয়ে কেমন দেখলে? ভালো, সুন্দর। আমার পছন্দ কখনো খারাপ হয় না। মেয়েটা এবার থার্ড ইয়ারে। তোমার সাথে আলাপ হয়েছে? তুমি তো তা নিশ্চয় জানো। হ্যাঁ। অনার্স শেষ করতে চাইছে বোধহয়, কিন্তু এত ভালো প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। চারকুলে তো কেউ নেই। ফুয়াদ বলল, অনার্স শেষ করে কি করবে? এবারে বউরা তো আর চাকরি করে না। সংসার করতে এত লেখাপড়া করার দরকার নেই। সেটাই তো। আচ্ছা আমি উঠি তাহলে, রুমে যাব, ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব। যাও। ফুয়াদ রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এরপর ব্যালকনিতে আরাম কেদারায় বসে সিগারেট ধরালো। রুমের বাইরে সিগারেটের গন্ধ গেলে আবার ঝামেলা। পলি বেগম একটি হিসেবের ডায়েরি নিয়ে বসলো। বিয়ের কোথায় কত খরচ হবে তা হিসাব করছে। গহনা দিবেন 10 ভরি। বড় দুই ছেলের বউকে 10 ভরি দিয়েছে। তবে সেই সব গহনা তার আয়ত্তে আছে। দিয়েছে মানে এই নয় যে গহনা একদম বউদের হয়ে গেছে। বাপের বাড়িতেও ভারী কোনো গহনা পরে যেতে দেন না বউদের। বিয়েতে তেমন কাউকে বলবেন না। একদম ছোট ঘরোয়া আয়োজন বিয়ে হবে। শুধু শুধু টাকা পয়সা খরচ করে আত্মীয় স্বজনদের খাইয়ে কোনো লাভ নেই। গেস্টদের খরচ ঠিক যায়, কিন্তু তাদের কাছ থেকে কোনো সুনাম পাওয়া যায় না। কেউ বলবে মাংস কম পেয়েছে, কেউ আবার রোস্টের লেগ পিস পায়নি বলে গোসা করবে। এত ঝামেলার মধ্যে সে নেই। এই ছোট লোকগুলোকে খাইয়ে কোনো নাম নেই। পলি বেগম মাঝরাত পর্যন্ত বসে বসে ঠান্ডা মাথায় সব হিসেব কষল। খরচা শুধু গহনা কিনতেই যাবে, সেটা গেলেই ভালো। স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। বউকে সাজ পোশাক অন্য অন্য সামগ্রী দিবেন অল্প টাকার মধ্যে। সুবর্ণার হিংসে হচ্ছে। এশার এত ভালো বিয়ে হবে, ওর চেয়ে ভালো শাড়ি গহনা পরবে এশা। শুনেছে ছেলেটা নাকি নায়কের মতো। সুবর্ণা হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এশার বিয়ের পর লেখাপড়া করাবে না শুনে একটু শান্তি পেয়েছিল, কিন্তু এখন শুনেছে ওই ছেলে নাকি লেখাপড়াও করাবে। সুবর্ণা রাতে ঘুম ভালো হলো না। খাবার গলা দিয়ে নামছে না। 10 ভরি স্বর্ণ দিবে নাকি এশাকে? বিয়েতে কোনোভাবে ভেঙে যেত। সুবর্ণার মনে শান্তি ফিরে আসতো। কিভাবে বিয়েটা ভাঙা যায়? সুবর্ণার বিয়ে ভাঙার কোনো উপায় খুঁজে পেলেন না। ওর গলার ধরে কাটার মতো আটকে থাকা বিপদ বিদায় হচ্ছে এতদিনে। শুনেছে মেয়ের বিয়ের পর মিনারা বেগমে এ বাসা ছাড়বেন। দুজনের একার সংসার হবে। এই খুশিতে তো ওর আত্মহারা হবার কথা। কিন্তু কোথাও যেন ভাটা পড়েছে। এসা যদি একটা ছোট্ট করে বিয়ে হতো, তাহলে ওর ঈর্ষাকাতর মন শান্তি পেত। আজ বিয়ে ঘরোয়া পরিবেশে, অতি সামান্য আয়োজন। বরযাত্রী এসেছে মাত্র 12 জন। বরকে বাদ দিয়ে 11 জন। বাইরের কেউ নেই। ফুয়াদের 2 ভাই ভাবি, একমাত্র বোন দুলাভাই এবং তাদের বাচ্চা কাচ্চা। এসব শ্বশুরবাড়ি থেকে 10 ভরি গহনা এনেছে শুনে আশেপাশে কীরকম সাড়া পড়ে গেল। কিন্তু বিয়ের অন্য অন্য সাজ পোশাক যে তুলনায় খুব সাধারণ মনে হচ্ছে। এগুলো স্বর্ণ নাকি ইমিটেশন? যাদের এত গহনা দেওয়ার আর্থিক আছে, তারা সাজ পোশাক নিশ্চয়ই জাঁকজমক দেবে। আশপাশ থেকে এরকম কথাও শোনা গেল। এটা পলি বেগমের বুদ্ধি। দামি সাজ পোশাক কিনে টাকা নষ্ট করতে চাননি তিনি। গহনা দিলে লোকসান নেই, এর ভ্যালু সারা জীবন থাকবে। তাছাড়া ছেলে বিয়ে কোনো বড় পরিবারে দিচ্ছে না যে দামি জিনিসপত্র দিতে হবে।
বিকেলে বিয়ে হলো কীরকম অবাস্তব মনে হচ্ছে। এসা ধাতস্থ হতে পারছে না জীবনটা এবার একটু সহজ হবে তো। অজ্ঞাত আশঙ্কা ভয় তাকে বিমর্ষ করে দিচ্ছে ক্রমশ। চোখের পানিতে শ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। ও শুধু মনে মনে প্রার্থনা করতেই থাকে, আল্লাহ জীবন এবারে যেন একটু সহজ হয়। বরযাত্রী খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পর বউ নিয়ে রওনা দিবে। এসা লাল বেনারসি পরে আছে ফুয়াদের সামনে রুমটাতে সবার সঙ্গে। খোলার দরজা দিয়ে বাইরে তাকালে থেকে স্পষ্ট দেখা যায়। এসা কয়েকবার তাকালো। শেরওয়ানি গায়ে তাকে দেখতে অপূর্ব লাগছে। এই সুদর্শন মানুষটি ওর জীবনের সঙ্গী ভাবতেই রোমাঞ্চকর অনুভূতি। ওর মতো ঠাই ঠিকানাহীন মেয়ে এত ভালো বর কল্পনাও করেননি। কনে বিদায়ের সময় কেবল মিনারা বেগমে কাঁদল। কাঁদতে কাঁদতে তিনি মূর্ছা গেলেন। তার সমস্ত দুঃখ যেন আজ নতুন করে মনে পড়েছে। বিশাল আঘাত পেলে এসে হাউমাউ করে কাঁদতে পারে না। ও নিঃশব্দে কাঁদল। ছোটবেলা থেকে এ বাড়িটাই বেড়ে উঠেছে। চিরচেরা বাড়ি, অতি পরিচিত রুম, প্রিয় বারান্দা, কোনো কিছুতেই এর অধিকার নেই। ও এই বাড়ির কেউ না, এই পরিবারের সদস্য না। তবু এটাকে নিজের বাড়ি কেন মনে হয়? ছোটবেলা থেকেই জানা এই পরিচিত সত্যটা আজ এত নির্মম হয়ে উঠেছে। ফুয়াদ গাড়ির দরজা খুলে দিল। এসা উঠে ছিটে বসে গাড়ি চলতে আরম্ভ করলো। এসা এবার কান্না থামিয়ে ফুয়াদের দিকে তাকালো। ফুয়াদের সাথে আজকে এখনও কোনো বাক্য বিনিময় হয়নি ওর। সবার সামনে সদ্য বিবাহিত বউয়ের সাথে আলাপ করতে একটু লজ্জা লাগছে বোধহয়। এতক্ষণ এসে এটাই ভেবেছিল। কিন্তু এই মুহূর্তে তো ওরা পাশাপাশি সিটে বসে আছে। পাশে থাকা নতুন বউয়ের দিকে এক পলক তাকানোর মতো আগ্রহ তার ভিতরে দেখা গেল না। তাকে অমনোযোগী, উদাসীন মনে হচ্ছে। তার চোখে মুখে তীব্র বিরক্তও স্পষ্ট। এছা বিচলিত হলেন। সেদিন যখন প্রথম দেখা হলো কি চমৎকারভাবে কথাবার্তা বলেছিলেন। কিছুক্ষণের আলাপে ওকে দারুণভাবে মুগ্ধ করে ফেলে। এরপর থেকে এসব বিয়ের দিন গুনছিল। আবার কবে দেখা হবে, কবে ফুয়াদের চমৎকার সঙ্গ উপভোগ করবে। কিন্তু আজকেই হলো। এসা কিছু জিজ্ঞাসা করবে ভেবে থেমে গেল। সংকোচ বোধ হচ্ছে। ফুয়াদ নিজের থেকে আলাপ শুরু করবে এই অপেক্ষায় থাকলো। কিন্তু সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে অনেকক্ষণ। আপনার কি অসুস্থ লাগছে? সংকোচ কাটিয়ে জিজ্ঞাসা করলো এসা। ফুয়াদ চোখ মেলে ওর দিকে তাকালো। ভারী গেল বলল, না, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? কথা বলছেন না, তাই জিজ্ঞাসা করলাম। ফুয়াদ একটু হাসলো। তার হাসিতে কোনো জৌলুস নেই। বউ সাজে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এই প্রশংসা এশাকে খুশি করতে পারল না। ওর মুখ স্লান হয়ে গেল ফুয়াদের গাছাড়া আচরণে। সে এত নিলুপ্ত আচরণ কেন করছে? মনে হচ্ছে এই বিয়েতে এসবের কোনো গুরুত্ব নেই তার কাছে। এসব দুশ্চিন্তা হয়। ও তো চারকুলে কেউ নেই। এই মানুষটাকে ওকে ভালো না খেলে ও কোথায় যাওয়ার জায়গা থাকবে না। বিশাল আলিশান বাড়ির চাকচিক্য ও অভিজাত্যময় এক রুমে বিষণ্ণ মুখে বসে আছে এশা। অচেনা জায়গা, চারপাশে স্বল্প পরিচিত কিছু মুখ, তাদের নানান গল্পগুজব। এশার সেদিকে কোনো মনোযোগ নেই। ওর মাথায় কেবল ফুয়াদের ব্যাপারটা ঘুরছে। ফুয়াদের বড় ভাবি মারুফা বলল, রাত তো অনেক হয়েছে, এবার ওদের রুমে দিয়ে আসা উচিত। এশাকে নিয়ে সবাই মিলে ফুয়াদের রুমে নিয়ে আসলো। ফুয়াদ এই মুহূর্তে রুমে নেই। সে একটু পরে হাসবে। পলি বেগম মারুফাকে ডেকে নিয়ে বলল, এশার গায়ের গহনাগুলো সব খুলে আমার রুমে নিয়ে আসো। এত দামের গহনা কোথায় কি রাখবে? মারুফা তার শাশুড়ির প্রতিটা আদেশ অক্ষরে অক্ষরে মানে। সে গিয়ে এশার গায়ের গহনা খুলতে লাগলো। এসব মনে মনে আশ্চর্য হলো। এক্ষুনি গহনা খুলে নিয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। তাছাড়া ওকে বললেই তো নিজ হাতে খুলে দিত। মারুফা গহনাগাটি সব খুলে পলি বেগমকে বুঝিয়ে দিয়ে আসলো। এশা বোকা হয়ে বসে আছে। এর ভিতরে ফুয়াদের দেখা মিলল। সে রুমে এসেছে। দরজা আটকে খাটে বসতেই কড়া নাড়ার শব্দ হলো। মহাবিপদের হওয়া ছাড়া নতুন বড় বউয়ের রুমে কেউ কড়া নাড়ে না। কিন্তু ফুয়াদ জানে এ বাড়িতে সামান্য কারণে এই বেকুবের মতো কাজ করতে পারে। দরজা খুলে দেখতে পেল ওর মেজ ভাবি তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্পি কাঁদছে নতুন বউয়ের সাথে ঘুমাবে নাকি। ফুয়াদ হাসি মুখে বলল, ঠিক আছে, দিয়ে যান তাহলে। ফুয়াদ অর্পিকে কোলে করে রুমে নিয়ে আসলো। অর্পির বয়স 6, দেখতে ভীষণ মুষ্টি। মেয়েটা ফুয়াদের ভক্ত। হাসি মুখে রুমে নিয়ে আসা অর্পিকে বিরক্ত মুখে খাটে বসালো ফুয়াদ। এরপর এশাকে বলল, বিয়ের রাতে কেউ বাচ্চা কাচ্চা সাথে নিয়ে ঘুমায় না। কাঁদলে তাকে দিয়ে যেতে হবে না। অর্পিকে তুমি ওর মায়ের কাছে দিয়ে আসো। এসব বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত আগে তো ফুয়াদ ওকে হাসি মুখে নিয়ে আসলো, আর এখন সদ্য এ বাড়িতে আসা ওকেই বলছে দিয়ে আসতে। এসা কি বলছি শুনতে পাওনি? এসা হতবুদ্ধি হয়ে গেল। আমি তো ভাবির রুমটা চিনি না। আমি ওকে
দিয়ে আসতে গেলে সবাই কি বলবে? ফুয়াদ হঠাৎ ভয়াবহ রেগে গেল। রাগে তার চোখ বেরিয়ে আসতে চাইছে। দিয়ে আসতে বলছে, দিয়ে আসবে। যাও, এত কথা বলছে কেন? ভাবির রুম এই মাঝের রুমটাই পড়ে। এসব হতভম্ব হয়ে গেল, খানিকটা ভয় পেল। ও দ্রুত অর্পিকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। অস্বস্তিতে ও মরে যেতে ইচ্ছে করছে। ও অর্পিকে নিয়ে আসবে, এটা কেমন দেখায়। এসব অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে সেদিকে আর তাকালো না। লজ্জায় ওর চোখ বুজে আসছে। ফুয়াদের হাবভাব খুব দুর্বৃত্ত লাগছে। ও ধরতে পারছে না, ও কেঁদে ফেলতে ইচ্ছে করছে। অর্পিকে দিয়ে রুমে আসতে ফুয়াদ নরম গলায় বলল, শোনো এসা, আমি একটু বাইরে বের হবো, ঘন্টাখানেক পর আসবো। বাসার কেউ যেন না জানে ব্যাপারটা, কাউকে বলবে না। এসা কি বলবে বুঝতে না পেরে নির্বাক হয়ে রইল। ফুয়াদর উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। এরপর সে সারা রাত বাড়ি ফিরল না। অতি সুখের আশা এসা কোনোদিন ভাবেনি। নিরুপায় মানুষের সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়। এসাও তাই করেছে। তবে ফুয়াদের সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার পর ওর মনে রঙিন প্রজাপতি ডানা মেরেছিল, সেগুলো বিবর্ণ হয়ে গেছে। কষ্ট কেবল এইটুকু, এসা রাতে কিছুক্ষণ কেঁদে কেটে চোখ ফুলিয়ে ঘুমিয়ে পড়ে। এত দুঃখ করতে ভালো লাগছে না। সকালে সূর্যের নরম আলোয় চোখ পড়তে উঠে বসে। আশেপাশে একবার চোখ বুলিয়ে ধাতস্থ করে। ওর বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে এসেছে। বর ফুলশয্যা রাতে লাপাত্তা হয়ে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এসব কিছু নতুন করে খেয়াল হলো। শুভ সকাল এসা, কেউ হঠাৎ রুমে ঢুকে বলল। মিষ্টি শুনতে মিষ্টি লাগলো। ফুয়াদ এসেছে। এসা তার দিকে তাকায়। তাকে দেখতে কিছুটা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। এগুলো ফুলদানিতে রাখো, তাজা ফুলের ঘ্রাণ আমার খুব পছন্দ। ফুয়াদ এশার হাতে অনেকগুলো তাজা ফুল ধরিয়ে দিল। সে এগুলো বাইরে থেকে নিয়ে এসেছে। এসা কোনো প্রশ্ন না করে স্বাভাবিকভাবে সেগুলো ফুলদানিতে রাখতে লাগলো। আমি তোমাকে অনেকগুলো ফুল গাছের টব এনে দেবো, ব্যালকনিতে লাগাবে। বাতাসের সঙ্গে রুমে ঘ্রাণ আসবে। এসব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এই মুহূর্তে ফুয়াদের কথাবার্তা মনে হচ্ছে ওদের দীর্ঘদিনের সংসারের নিত্য নৈমিত্তিক আলাপ চলছে। এসা চূড়ান্ত বিস্মিত হলো, প্রকাশ করে না। এই লোক পাগল নয়, অন্তত সুচতুর এবং বুদ্ধিমান। যা করেছে নিশ্চয় সজ্ঞানী। আমি অনুমতি ছাড়া তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। বউকে তুমি বলতে কি অনুমতির প্রয়োজন হয়? আমার জানা নেই। এর আগে কখনো বিয়ে করিনি তো। না, অনুমতির প্রয়োজন হয় না। রাতে আমি বাসায় ছিলাম না, এ কথা কেউ জানে? কাউকে বলেছ? ফিয়াদ গায়ের শার্টটা খুলতে খুলতে প্রশ্ন করলো। এসা বলল, না, জানে না। ফুয়াদের উন্মুক্ত সুগঠিত পুরুষালী শরীর, চওড়া কাঁধ, প্রশস্ত লোমশ বুক। এসা এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কেমন একটা অনুভূতি ওর। ফুয়াদ এসে এশার সামনে দাঁড়ালো। যন্ত্রণায় কপাল কুঁচকে বলল, আমার প্রচণ্ড মাথা ধরে আছে, চুলগুলো একটু টেনে দাও তো। ফুয়াদের নিঃসংকোচ চাওয়া সদ্যবিবাহিত বউকে রেখে সারা রাত বাইরে থাকা যেন সাধারণ ব্যাপার। এসব ফুয়াদের মাথার চুল টেনে দিতে গিয়ে স্বল্প পরিচিত এক পুরুষের বেশ কাছাকাছি আবিষ্কার করলো নিজেকে। তার গায়ের ঘ্রাণ নাকে আসছে। এশার মনে সেই বিবর্ণ হওয়া প্রজাপতিটা আবার রঙিন হতে চাইছে। ওর হৃদস্পন্দন কিছুটা বাড়ে। বুকের কাছটায় ভীষণ সুন্দর এক অনুভূতি হয়। এই সুন্দর অনুভূতির সাথে পাল্লা দিয়ে দুশ্চিন্তা বাড়ে। কাল সারাদিন ফুয়াদ কোনো একটি কথাও বলেনি ওর সাথে। সারা রাত কেন ফিরল না? এই জঘন্য নাটকীয় আচরণের প্রতিবাদ করার সাহস হয় না এশার। হয়তো নিজের পায়ে নিজের মাটি শক্ত নয় বলে। আপনি কাল সারা রাত ফিরলেন না কেন? কোথায় ছিলেন? এসা আস্তে করে জিজ্ঞাসা করলো। ফুয়াদ বলল, এমনি, ভালো লাগছিল না। ও আর কিছু জিজ্ঞাসা না করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দরজায় ঠকঠক আওয়াজ করছে কেউ। বেলা তেমন হয়নি। ফুয়াদ তীব্র বিরক্তির চোখ মুখ ঘুচিয়ে বলল, এই ধরনের অসভ্য কাজকর্ম এই বাড়িতেই সম্ভব। বাড়ি নয়, যেন একটা নরক। এসা দরজা খুলল। মারুফা ওকে ডাকতে এসেছে। এসা তার পিছনে গেল। পলি বেগম আয়েশ করে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। এশাকে দেখে বসতে আদেশ করলো। এই বাড়িতে এত বেলা করে ঘুমানোর নিয়ম নেই। সকালে উঠে নামাজ কালাম আদায় করে রান্নার কাজে হাত লাগাবা। রান্নার জন্য আমাদের বাড়িতে কাজের মানুষ রাখি না। কাজের মানুষের হাতে রান্না খেতে অপছন্দ করি। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নতুন এসেছো, বাড়ির সকল নিয়মকানুন মারুফা আর শম্পার কাছ থেকে জেনে নিবা। নিয়মের বাইরে কিছু আমি বরদাস্ত করি না। এসা আবার মাথা নাড়ালো। পলি বেগম চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে আবার শক্ত মুখে বলল, কালকে রাতে তুমি অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে গেছো, ব্যাপারটা আমি মোটেও পছন্দ করিনি। এ বাড়িতে কীভাবে চলতে হয় চোখ কান খোলা রেখে দেখে দেখে শেখার চেষ্টা করো। এসা কোনো প্রত্যুত্তর না করে মাথা নুইয়ে রাখলো। পলি বেগম বলল, যাও নাস্তা তৈরি করো ওদের সাথে। জি আচ্ছা। এসা ওখান থেকে উঠে এসে জোরে একটা নিঃশ্বাস ফেলে পলি বেগমকে ওর বাঘ ভাল্লুক কিসমের মতো মনে হয়, যে কোনো মুহূর্তে থাবা মারতে পারে।
ফুয়াদের মেজভাবি শম্পা এশাকে রান্নাঘরের সমস্ত কিছু দেখিয়ে দিতে লাগলো। নাস্তায় কী কী পদ তৈরি করতে হবে তাও বলে দিল। মারুফাকে জিজ্ঞাসা করলো, পারবে তো সব ভালোভাবে করতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, করো দেখি তাহলে। এসব ভেবেছিল ওরা তিনজনে মিলে নাস্তা করবে, কিন্তু শম্পা আর মারুফা কোনো কাজে হাত লাগানো না। তারা রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছে আর ওকে ফরমাস দিচ্ছে। এসব ব্যাপারটা সহজেই ধরতে পারলো না। এ বাড়িতে শুধু পলি বেগম নয়, তার বড় দুই ছেলের বউও কর্তৃত্ব ফলাপে ওর উপর। রাত হতে এটার মাথায় চিন্তা আসে, ফুয়াদ আজও কি বাসার বাইরে থাকবে? কাল সারা রাত কোথায় ছিলে সে? অন্য কোনো সম্পর্ক আছে তার? ফুয়াদের রুমে ব্যালকনিতে রোলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার আঙ্গুলের ফাঁকে সিগারেট, ঠোঁট দিয়ে ধোঁয়া ছাড়ছে। একটা না কয়েকটা সিগারেট শেষ করে রুমে এসে এসেকে বলল, তোমার বিয়ের শাড়িটা ভালো হয়নি। তোমার জন্য সাদা একটা জামদানি এনেছি, আলমারিতে রাখা, ওটা পরো। তোমার তো সাদা রং পছন্দ। বাসি ফুলসজ্জা সেরে ফেলিয়াছ। এটা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আলমারি খুলে সত্যি একটা জামদানি শাড়ি পেল, সাদা জমিনে সোনালি জরির কাজ, অসম্ভব দেখতে সুন্দর। ফুয়াদ মনে চেয়েছিল বলে আজ জামদানি এনে আহ্লাদ করছে। কাল মন পরিবর্তন হলে আবার নিশ্চয় কথা বলবে না। কোন মানুষটা আসল সে, গতকালের নাকি আজকের? এসা শাড়িটা হাতে উন্মাদনা হয়ে দাঁড়িয়ে থাকে। এসা ভীষণ যত্ন করে শাড়িটা গায়ে জড়ালো। খুশিতে ওর মন পুলকিত হয়, চঞ্চল ঝর্ণার মতো। আবার ফুয়াদের মন পরিবর্তন হবে, আবার সে কীরকম আচরণ করবে। এই মুহূর্তে এসার ওসব আর ভাবতে ইচ্ছে করলো না। ও শাড়ি পরে ফুয়াদের সামনে এসে দাঁড়ালো। ফুয়াদ বলল, গহনা পরো। সাদা জামদানির সঙ্গে স্বর্ণের গহনা তোমাকে শরৎ এর শুভ্র মেঘের মতো দেখাবে। গহনা তো মায়ের কাছে। ফুয়াদের মুখে অভিব্যক্তি পরিবর্তন হলো। তোমার গহনা মায়ের কাছে কেন? এ বাড়িতে নিয়মকানুন কি ফুয়াদ জানে না? গহনাঘাটি সব কিছু পলি বেগমের তত্ত্বাবধানে থাকে। ওকে কেন জিজ্ঞাসা করছো? তুমি কি তোমার গহনা সামলে রাখতে পারো না, নাকি এই রুমে রাখার কোনো জায়গা নেই? মায়ের কাছে কেন দিয়েছ? বড়োভাবে খুলে নিয়ে গেছে। বড়োভাবে খুলে নিয়ে গেছে মানে? তার সাহস হয় কীভাবে তোমার গা থেকে গহনা খুলে দেওয়ার? ফুয়াদ রেগে মেগে আগুন হয়ে আবার বলল, এটা যে অপমান সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার কি বোধশক্তি কম, নাকি তুমি বোবা? আমি তাদের কি বলবো? মিনমিনি আচরণ করবে না? যাও গহনা নিয়ে এসো। আমি এই মুহূর্তে তোমাকে গহনা পরা দেখতে চাই। পলি বেগমের কাছে যাবে ও গহনা চাইতে, জেনে শুনে বাঘের মুখে থাবা পড়বে? এটা ভাবতেই তো ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। চলবে এই জ্যোৎস্না ধারা পর্ব 1। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।